আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। সোমবার সাংবাদিকদের সম্মানে ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। রিপোর্ট করছেন ইমরুল আহসান। সাংবাদিকদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বিএনপির কর্মসূচি ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরায় গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান তিনি। গত কয়েকদিনের ঘটনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন দেখেছি সংস্কারের নির্বাচনকে যেমন মুখোমুখি করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সবাই মিলে ষড়যন্ত্র রুখতে হবে মন্তব্য করে সাংবাদিকদের এ ব্যাপারে বড় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় সঠিক না। আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র, যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ। বিএনপির মহাসচিব তার বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী, যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রশাসন থেকে বিতর্কিতদের না সরালে সংস্কার বাস্তবায়ন করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কাল মহান স্বাধীনতা দিবস, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। গভীর শোক ও শ্রদ্ধায় জাতি স্মরণ করবে আত্মদানকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। লাখো মানুষের ঢল নামবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের 26 মার্চ অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। ইতিহাসের পরিক্রমায় স্বাধীন বাংলাদেশ পা রাখছে 55 বছরে। 1.5 মাস ধরেই চলছে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ। সব মিলিয়ে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পূর্ণ করেছি। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। চলছে 3 বাহিনীর মহড়া, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা
একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তার সাথে ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর জাতি প্রথমবারের মতো নয়া আঙ্গিকে উদযাপন করতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। সরিয়ে ফেলা হয়েছে স্মৃতিসৌধের মূল বেদিতে খোদাই করা শেখ মুজিবুর রহমান কর্তৃক ভিত্তিপ্রস্তর ফলকসহ শেখ হাসিনার সকল প্রতিকৃতি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে এবার পালিত হবে মহান স্বাধীনতা দিবস। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। রোহিঙ্গাদের বোঝা এখনও এদেশের মানুষ বহন করছে জানিয়ে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে এনসিপি আয়োজিত ইফতারে তিনি এই আহ্বান জানান। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দাও জানান তিনি। নাহিদ বলেন, তরুণ প্রজন্মের নজিরবিহীন আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নতুন ধারার রাজনীতি চালু করতে চায়, যার মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ বহুত্ববাদী ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে বলে জানান তিনি। ইফতার মাহফিলে চীন, জার্মানি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত সহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় 4,15,00,000 টাকা চেক প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গত বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের কর্মকর্তাসহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করে আদালত, কিন্তু আসামিরা হাজির না হওয়ায় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। পবিত্র ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা জিন 3। এর মাধ্যমে 7 বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। তার বিপরীতে রয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত সিনেমার প্রথম গান কন্যা দর্শকের মাঝে সাড়া ফেলেছে। সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনেমার নানা প্রসঙ্গ তুলে ধরেন প্রযোজনা সংস্থার কর্ণধার আব্দুল আজিজ সহ সিনেমার কলাকুশলীরা। পরিচালক জানান, রূপালী পর্দায় পুরোপুরি বিনোদন ও হরর সিনেমা দেখতে পাবেন দর্শকরা। ঈদকে আরও উৎসবমুখর করতে ঢাকায় শুরু হচ্ছে 5 দিনব্যাপী জমকালো ঈদ উৎসব। বসবে বর্ণাঢ্য মেলা। বিলাসবহুল পরিবেশে ঐতিহ্য ও আনন্দের অপূর্ব সম্মেলনের অঙ্গীকার নিয়ে এই মেলার আয়োজন করছে রাজধানীর 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা। বুধবার দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ভারপ্রাপ্ত জিএম আসিফ আহমেদ। প্রথমবারের মতো এই গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে 26শে মার্চ স্বাধীনতা দিবস সকালে। মেলা চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত। কোনো প্রবেশ ফি ছাড়াই সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত। মেলাতে লাইফস্টাইল ব্র্যান্ড ছাড়াও পোশাক, জুয়েলারি ও সাজসজ্জার নানা স্টল থাকবে বলে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আইনের প্রতি তোয়াক্কা না করে ফসলি জমি থেকে চলছে মাটি কাটার মহোৎসব। প্রতিদিন অসংখ্য গাড়ি দিনরাত বিরামহীনভাবে জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায়। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি ফসলের উৎপাদন কমে যাচ্ছে। তবে জেলা প্রশাসক বলছে, ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় 179টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 110টি অবৈধ। এগুলোর কোনোটির ছাড়পত্র নেই, কোনোটি আবার ইট পোড়ানো আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় পড়েছে। জেলা সদর সরাইল, বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ সহ বিভিন্ন স্থানে ফসলি জমির পাশে গড়ে ওঠা এসব ইটভাটার প্রয়োজনীয় মাটি সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। কৃষকরা জানিয়েছে, একবার জমি থেকে মাটি কেটে নেওয়া হলে 4-5 বছর সে জমিতে আর ফসল করা যাচ্ছে না। আমরা বাধা দিলে উপর লেভেলের লোকগুলা আমাদেরকে অনেক কথা বলে, তো আমরা তো সাধারণ মানুষ, এসব কথা বলে আমরা টিকতে পারবো না। প্রশাসনের কাছে তো দাবি আমাদের এই জমিগুলো রক্ষা করার জন্য এই মাটি কাটা যেন বন্ধ করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, এভাবে মাটি কাটা অবৈধ, এই ব্যাপারে সচেতনতা জরুরি। যদি কোথাও 2 ফসলি বা 3 ফসলি জমি কর্তন করে সেটা কিন্তু সরকারিভাবে নিষেধ করা আছে। জমিটা দেখেন কোথাও কোথাও এত গভীরতা করে পাশের জমিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলা কিন্তু সামাজিকভাবে আমরা সচেতনতা করতে হবে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন জেলা প্রশাসক। তো রেগুলারই আমরা মোবাইল কোড করতেছি, শাস্তির আনতেছি, কিন্তু বেশিরভাগ যেগুলো হচ্ছে যে আপনার মানে রিমোট এলাকাগুলোতে। আমার যেহেতু মেসের ট্রেনিং এ ছিল, তারা আসতেছে আগামী মাসের মধ্যে হয়তো 8-10 জন আসবে আরো, তাহলে আমরা ফুল পেজের আরো কাজ করতে পারবো। ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছে কৃষক ও স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের 15 লাখ ট্যাক্স রিটার্ন দাখিলকারীর মধ্যে 10 লাখেরই আয় 3.5 লাখ টাকার নিচে। তাই করমুক্ত আয়ের সীমা আরও বাড়ালে করদাতার সংখ্যা ও আদায়ের পরিমাণ কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সোমবার সকালে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ-এর সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি কথা জানান। কর ফাঁকি রোধে এনবিআর এবার আরও কঠোর হবে এমনটা জানিয়ে চেয়ারম্যান বলেন, আয় কম হলে কর কম দেবে, কিন্তু কর ফাঁকি দেওয়া যাবে না। ইআরএফ-এর পক্ষ থেকে বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখা, ভ্যাটের হার 7% করার পাশাপাশি পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার উপর আরোপিত কর হার কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া কর আদায় পদ্ধতি পুরোপুরি ডিজিটাল করা এবং নিত্যপণ্যের দামের সাথে সমন্বয় করে করমুক্ত আয়সীমা আরও 50,000 বাড়িয়ে 4 লাখ টাকা করার দাবি জানায় ইআরএফ। পবিত্র রমজান শেষের দিকে মুসলমানদের দোরগোড়ায় ঈদ। আনন্দের বার্তা নিয়ে আসা ঈদকে বর্ণিল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবারের নারী ও শিশুদের নতুন পোশাক কেনা শেষ। এবার পরিবারের পুরুষ সদস্যদের জন্য শেষ সময়ে এসে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বিক্রেতারা বলছেন, ঈদের পাঞ্জাবির পাশাপাশি আবহাওয়ার কথা মাথায় রেখে বেশিরভাগ ক্রেতা পছন্দ করছেন হাফ হাতা শার্ট সহ ট্রেন্ডি সব কালেকশন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ফ্যাশন সচেতনতা বা সাজ পোশাক নিয়ে ভাবনা নিতান্তই মেয়েলি ব্যাপার, এ ধারণা বদলেছে অনেকটা। আধুনিক রুচিশীল পুরুষ ঈদের মতো উৎসবে নিজেকে সাজাতে ভালোবাসেন। নিজস্ব স্টাইল অনুসারে ঈদ পোশাক, হাতঘড়ি, ব্রেসলেট, জুতাসহ নানা ধরনের ফ্যাশন সামগ্রী কেনায় ব্যস্ত এখন তারা। পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ইবাদত ঈদের জামায়াতে দল বেঁধে অংশগ্রহণ এবং আত্মীয় স্বজনের বাড়ি যেতে পুরুষদের পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। তাই বিপণী বিতানগুলোর পাঞ্জাবির দোকানে উপচে পড়া ভিড়। তবে পাঞ্জাবি ছাড়াও এই ঈদে ট্রেন্ডি শার্ট, হাফ হাতা শার্ট সহ ডেনিমের প্যান্ট রয়েছে বেশিরভাগ ছেলেদের পছন্দের তালিকায়। ঈদে ইন জেনারেল ছেলেদের যে পোশাকগুলো, পাঞ্জাবি তো অবভিয়াসলি কিনবো, তারপরে আপনার শার্ট, জিন্স আর জুতা কিনবো। শার্ট ভালো লাগে তাই অলওয়েজ ফুল স্লিভের শার্ট পরি, এবং পাঞ্জাবির প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে অলওয়েজ। পাঞ্জাবি তো কেনা হয়েছে, এখন পাঞ্জাবির সাথে আমি 2টা পোলো নিছি, 2টা পোলো আর হাফাশা শার্ট, যেহেতু সামনে গরম আসতেছে। সব বয়সী পুরুষের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদের কালেকশন। গরমকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ পোশাক তৈরি করা হয়েছে সুতি কাপড়। পাঞ্জাবিটার চাহিদাটা একটু বেশি। পাঞ্জাবির পাশাপাশি হাফ শার্ট আছে, ফুল স্লিভ শার্ট আছে, তারপরে ডেনিম প্যান্ট আছে, তারপর আপনার শু আছে। আপনি ক্যাজুয়াল শার্ট পাবেন, যেহেতু সামনে গরম চলে আসতেছে তার কারণে আমরা কিছু ক্যাজুয়াল শার্ট করেছি, এবং হাফ স্লিভ কিছু শার্ট আছে, ফুল স্লিভও আছে, খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, দেখতে পারেন। পুরুষদের ফ্যাশন ট্রেন্ডে বেশ কিছু পরিবর্তন আসছে কয়েক বছর ধরে। মানুষ এবার আগের তুলনায় আরও বেশি ফ্যাশন সচেতন হয়ে উঠেছে। আসন্ন ঈদে তাই পুরুষরা নিজেদেরকে নতুন ফ্যাশন ও ট্রেন্ডি পোশাকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।